আমার গায়ে যেন দেখি গোপাল আজ তোর গায়ে এত জ্বর ছেলে আমি আনতে পারি না তোর গায়ে রে বাবা আমার কাছে কিচ্ছু পরিমাণে কোনো মনে না যে আমি তোকে জরুরি ওষুধ এনে দেবো তোকে আমি আমার মনে মাথা রেখে আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপাল আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপাল তুই ঘুমিয়ে যা আমার বাড়ি কে গেল তাই না দাদা গোপাল
গোপালে আমাদের বাড়ি থেকে কে এসেছে? আমি দেখি বাবা যদি কেউ থাকে না আমি তার কাছ থেকে কাকাকে মিনতি করে কিছু পয়সা নেব তার ওষুধের জন্য। তাই না? ও তাই না? একে সেনাপতি মহাশয় আজ হঠাৎ করে আমাদের বাড়িতে আমাদের কাছে মনে হয় অবাক লাগছে তোমার। কোনোদিন তো আমার বাড়িতে আসনি, কিন্তু হঠাৎ করে আজ কেন এসেছো সেনাপতি মহাশয়? আমি কেন এসেছি তোমার বাড়িতে তাহলে আমি বলি তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার সঙ্গে চলো ওই রাজপ্রাসাদে। তোমার সাথে আমি রাজপ্রাসাদে যাব, কিন্তু জানো সেনাপতি মহাশয় আমার গোপালে জানো গাড়ির জ্বালা, মাথা যন্ত্রণায় জ্বালা সহ্য করতে পারে না। আমার কাছে কিছু পড়ে যায়, জানে গোপালকে আমি কিছু ওষুধ এনে দেবো আমার গোপালে। এই সময় আমি আমার গোপালকে ছেড়ে কি করে যাবো সেনাপতি মহাশয়? চন্দ্রশেখর কথা তোমাকে বলছে, তোমার গোপালের জন্য যা ওষুধ খরচা হবে আমি মহারাজকে বলে নিয়ে এসে আমি হস্তে গোপালকে খাইয়ে দেবো, কিন্তু বিলম্ব না করে অতি শীঘ্র চলো সে গোপাল মা গোপালে আমাকে নাকি ওই চম্পলা নগরের মহারাজ ডেকে পাঠিয়েছে সেনাপতির দ্বারা দিয়ে। আমি যাবো বাবা? না তুমি যেও না মা। গোপাল আমি যদি যেতাম তোর জন্য কিছু খাবার এনে আসতাম রাজবাড়ি থেকে। তোর শরীরে জ্বর হয়েছে না, তোর জ্বরের কিছু ওষুধের ব্যবস্থা করে আসতাম বাবা। তুই আমাকে যেতে দাও না, আমি আসছি বাবা। তুই এখানে ঘুমিয়ে থাক, আমি আসছি। মা যেও না মা, যেও না। নিশ্চিত করতে নেই বাবা, নিশ্চিত করতে নেই। তোর কাছে চিঠি দে, কি বললো ওষুধের পয়সা খাবার তোমার জন্য নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসবে। মা গোপাল তুমি আমায় ছেড়ে চলে যাবে চম্পলা নগরের রাজপ্রাসাদে। হে বাবা আমার মন কি বলে জানো? কি বলে? তুমি মনে হয় ফিরে এসে এই খবরকে আর খবর আমি তোর ভালোর জন্য, তোর খাবার জন্য, তোর শরীর ওষুধের জন্য আমি ওই মহারাজের কাছে গিয়ে বলবো আমাকে কিছু না কিছু দিবি বাবা। তুই এবারে আমাকে যেতে দে না, তুই বসে থাক, আমি আসছি। এমন বাণী বলতে নাই বাবা, এমন বাণী বলতে নাই। থাক বাবা থাক। সেনাপতি মহাশয় আমি যাব সেই রাজবাড়িতে আমার গোপালের জন্য কিছু খাবার আর ওই জ্বরের ওষুধে আমায় কিছু মহারাজকে বলে দিয়ে আমায় ব্যবস্থা করে দিও। কথা দিলাম না, এই গোপালের জন্য আমি খাবার ব্যবস্থা করে দেবো। গোপাল কাঁদিস না বাবা, কাঁদিস না। বলো আমার মাকে যেন শীঘ্রই পাঠিয়ে দিও। না বিলম্ব করবো না। আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারি না। আমি ফিরে আসবো বাবা, অবিলম্বে ফিরে আসবো। শুধু মহারাজের কথা শোনবো আর তাড়াতাড়ি করে আমি ফিরে আসবো। আমি আসবো। যাও যাও কাঁদিস না। চলে গেল আমার ছেড়ে
ছেলে, আমি এই জনের শরীর নিয়ে থাকতে পারি না। আমি যে ওই খাটির উপরে ঘুমিয়ে থাকি, দেখি মা আমার জন্য বাবা বসে। জয় হোক মহারাজের, জয় হোক মহারাজের, জয় হোক। চন্দ্রপতি সদাগর রাজপ্রাসাদে প্রবেশ করেছে। তবে মহারাজ, আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন মহারাজ। সর্বপ্রথমে আমায় কথা দিতে হবে, আমি যাহা জিজ্ঞাসা করিব তুমি সত্যই উত্তর দেবে। আমি সত্য ছাড়া মিথ্যের আশ্রয় নেব না মহারাজ। তাই মা, আমার এই রাজপ্রাসাদে কোনদিন কি তোমাকে অমান্য করেছে? না না, কেন আমাদেরকে অপমান করবে আর কোনো অমান্য কথা আমায় বলবে? কোনদিন তো অমান্য করোনি মহারাজ। তবে একটি কথা প্রকাশ্য করো, আমার লড়াইকে তুমি চিনো? হ্যাঁ, আমি লোকাইকে চিনি। আমি লোকাইকে চিনবো না কি করে? লোকাই যেদিন জন্ম হয়েছিল সেদিন তো লোকাইয়ের সবগুলো কর্ম আমি করেছিলাম মহারাজ। তবে গতকালকে স্কুল থেকে ফেরার পথে আমার লখাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল। স্কুল থেকে ফেরার সময়? না না, আমি সে কথা বলবো না। আমি যদি সে কথাই বলি তবে হয়তো আমার কাছে সত্যি শেষে নেবে মহারাজ। আমার লখাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি। মন্ত্রী মহাশয়, মহারাজ, তবে কি আমার পুত্র লখাই এই রাজপ্রাসাদে এত বড় অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ মিথ্যে হতে পারে? লৌকিক তৈরি যখন যাতায়াত সমাপ্ত করে বাড়ি ফেরার সময় তোমার কি লক্ষ্মীপুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? মন্ত্রী মহাশয়, লখাই প্রতিদিন পাঠশালাতে যাই। আমি দূর থেকে লখাইকে দেখি। সকলে ছাত্র ছাত্রীরা চলে যায় তো আমি লখাইকে দূর থেকে দেখেছিলাম। হে মহারাজ, আমি দূর থেকে দেখেছিলাম। তার মানে অদূর থেকে তুমি আমার লখাইকে দেখেছিলে। তবে একটা কথা বলো, আমার লখাইকে দেখে তুমি অঝর হয়ে কাঁদছিলে কেন? আমি লখাইকে দেখে কাঁদছি না মহারাজ। আমি কেন কাঁদবো লখাইকে দেখে? কিন্তু আমার লখাই তো এই রাজপ্রাসাদে অভিযোগ নিয়ে এসেছিল, তুমি নাকি তাকে দেখে অঝর নয়নে শুধু কাঁদো। তোমার জিজ্ঞাসা করলে তুমি নাকি তাকে কোনো উত্তর দাও না। তবে আজ তোমায় প্রকাশ্য করতে হবে, তাই না, যে আমার লখাইকে দেখে তুমি এইভাবে কেন
কাঁদো। না মহারাজ না, আমি লখাইকে দেখি কেন কাঁদবো? লখাইতে এই রাজবাড়ির একটি রাজকুমার, লখাইকে দেখে আমি কেন কাঁদবো মহারাজ? তাই না? আমি তো নিজেই অভাগিনী, নিজেই আমি আমার খোকনকে আমি ঠিকভাবে ওর বন্ধ করে আমার খোকনকে ছেড়ে দিয়ে আমি লখাইকে দেখি কেন কাঁদবো? এসব মিথ্যে মহারাজ, মিথ্যে। তাই না? মানুষের নীতি একবারই হয়, দ্বিতীয়বার হয় না। রাজার আদেশ একবারই হয়, দ্বিতীয়বার হয় না। তোমাকে প্রশ্ন করা হচ্ছে লোকজনকে দেখে কেন কাঁদো? তাই না? কেন কাঁদো? আমি লখাইকে দেখে কাঁদি না, আমি সত্যি বলি, সত্যি। বিশ্বাস করো আমার কথা, বিশ্বাস করো। সংযত হয়ে কথা বলবে। সাধারণ পরিবার নয়, রাজবাড়িতে রাজার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। সত্য কথা বলো, তাই না? তাই না? পুনরায় আমি জিজ্ঞাসা করতে চাই, আমার লখাইকে দেখে তুমি কাঁদো কেন? মহারাজ, আমি বারবার করে বলি, আমি লখাইকে দেখি কাঁদি না। বিশ্বাস করো মহারাজ, বিশ্বাস করো। বিশ্বাস করো, আমি লখাইকে দেখি কাঁদি না। কেন এগুলো প্রশ্ন আবার করো? আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না দাইমা। ভুলে যেও না চম্পানি নগরের রাজপ্রাসাদে তুমি দাঁড়িয়ে আছো। আমার আদেশ তুমি অমান্য করে যাচ্ছ, বারবার আমার ধৈর্যের বাঁধ যেন তুমি ভেঙে দিয়ে যাচ্ছ। এই মুহূর্তে আমি শেষ বারের মতো জিজ্ঞাসা করতে চাই, সত্য করে প্রকাশ করো, আমার লখাইকে দেখে তুমি কাঁদো কেন? আমি লখাইকে দেখি কাঁদি না, আমি কাঁদি না। তাই এই মুহূর্তে আমি আদেশ করি, যে কোনো প্রকারে হোক না কেন, তাই মার মুখে ওই সত্য কথা প্রকাশ করো। আমি তো কোনো অপরাধ করি নাই মহারাজ। সত্য কথা বলো, তাই না? আমি সত্যি বলি, আমি সত্যি বলি। এখনো তুমি মিথ্যে কথা বলছো। তুমি ভাবতে পারছো না কার সম্মুখে দাঁড়িয়ে এই মিথ্যে কথা বলছো? কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? ভোগের মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, তাই না? মৃত্যু হয়ে যেতে পারে। কোনো দৈব বলে শত্রু কথা বলাতে শত্রুটা প্রকাশ করবো। মন্ত্রী মহাশয়, আমি তো সত্যি কথা বলে যাচ্ছি এতক্ষণ থেকে। আমি লখাইকে দেখে কেন কাঁদবো? এই আমার সত্যি, আমি লখাইকে দেখে কাঁদি না। তবে আজ তুমি এইভাবে তুমি সত্য কথা প্রকাশ করবে না। সেনাপতি চন্দ্রসেন, আমার আদেশ, এই মুহূর্তে তোমার হস্তে রয়েছে বিষাক্ত চাবুক। সেই চাবুকে আঘাত করো এই দাইমাকে। যতক্ষণ পর্যন্ত এই সত্য কথা প্রকাশ করবে না, তোমার বিষাক্ত চাবুক। চন্দ্রকেতু সেনাপতির হস্ত থেকে কেউ বেঁচে যায় না, বেঁচে যাবে না। আমি কিভাবে করে কাঁটা দিয়ে কাঁটা ধরতে হয় তার আমার জানা রয়েছে, তাই না? তাই না? আমি তোমাকে কথা বলছি না? সেনাপতি মহাশয়, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসবো। আমায় বলেছিলে আমার গোপালের জন্য জলের ওষুধ দেবে, হ্যাঁ, হ্যাঁ, আমার গোপালের জন্য খাবার দেবে। হ্যাঁ। আর আমায় এই রাজবাড়ি দিয়েছে, আমায় এইগুলো কি জিজ্ঞেস করা হচ্ছে? আমি গোপালকে
তাকে দেখে কেন কাঁদবো? সংযত হয়ে কথা বলো। চন্দ্রসেনের সামনে তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ। তুমি বলবে কিনা মুখে বেঁধেছে কেন কাঁদো? যদি না বলো তাহলে সত্য বলে দেবো হচ্ছে ইচ্ছা করে প্রশ্ন আমার বড় ইচ্ছে হয় না তোমার দৃষ্টি আমি চাবুক চালাই। ঠাকুর বলে দাও বলে দাও ঠাকুর তুমি আমার মৃত্যু দাও। কেন কেন আমার এত বড় সাজা দিচ্ছ? আমি পারি না, আমি পারি না। সেনাপতি চন্দ্রসেন চলো চলো বিধি ভাগ্যের লিখো কেমনে লিখলে আমার বুঝি সুখ ছিল না তোমার ঘরে। আমার বুঝি সুখ ছিল না আমার বুঝি সুখ ছিল না তোমার ঘরে। আমার বুঝি সুখ ছিল না তোমার ঘরে। চলে দিয়ে চলে সবার সবার চোখে দেখে আমার জানা তুমি চলে দিয়ে চলে সবার চোখে দেখে আমার তুমি চোখে নদী করে বিধি আমার চাঁদন তুমি বিধি আমার চাঁদন তুমি ওরে জানে আমার বুঝি চোখ ছিল না তোমার ঘরে। আমার বুঝি চোখ ছিল না তোমার ঘরে।
আমার বুঝি ছিল না তোমার ভান্ডারে, আমার বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সেনাপতি চন্দ্রসেন, অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি বুঝতে পেরেছি, তাই মা সহজে এই গোপনীয় কথা প্রকাশ করবে না। তবে আমি ওই চন্দ্রপ্রদেশ্বর সত্য কথা কি করে প্রকাশ করতে হয় আমার ভালোভাবে জানা আছে। কিভাবে বলুন? তুমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে দাও। অপরাধ করে যেখানে রয়েছে তার সন্তান গোপাল, গোপাল গোপাল এই মুহূর্তে যেখানে থাকে না কেন তুমি গোপালকে ধরে নিয়ে এসো আমার রাজপ্রাসাদে। মহারাজের সাথে গোপনীয় কথা প্রকাশ করে দাও। তোমার তুই ঠিক আছে বাবা, ঠিক আছে সেই সেনাপতি কাকা মাই গলায় দড়ি দিয়ে কেন নিয়ে এলো? তুই বাড়িতে বসেছিস না? মহারাজ মহারাজ আমার গোপাল কিছু বলো না। আমি চাই না দাদা যে তোমার গোপালকে কিছু হোক বা তোমার কিছু হোক, কিন্তু আজ আমি বাধ্য। এখনো তোমার সময় আছে, তুমি সংসার কথা প্রকাশ না করলে আজ আমার লাগায় ওই চোখের জল মুছে দেওয়া চন্দ্র। আজ আমি যদি সীমা পার করতে হয় আমি বিধাব করবো না। এখনো বলো তুমি আমার লাগায় রেখে থাকো কেন? চোখ বলো কাল বলবো চালাও চাপকে। এই কথা তুমি প্রকাশ করতে
আমার যদি কিছু হয়ে যায় আমার গোপালকে নিজের সন্তানের মতো রেখো গো। তাই মা আমি কথা দিচ্ছি জানেন মহারাজ, সেদিন লঙ্কায় জন্ম হয়েছিল আমি ওই শিশিকা দ্বারে আমি সপ্তম রাত্রি ছিলাম ওই শিশিকা দ্বারে রানী মায়ের কাছে। তারপরে কি হলো ছোট, আমি হঠাৎ করে শেষ রাত্রির সময় বিধাতা পুরুষ প্রবেশ করেছিল ওই শিশিকা দ্বারে। লোখায় এখানে রেখে দিয়ে যখন চলে যাচ্ছিল তখন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আর শুনতে ছিল না আর শুনতে ছিল না। তারপরে কি হলো, বিধাতা মানুষকে আমি জিজ্ঞেস করলাম, বিধাতা আজ লকারের লালাকে এই শিশু সন্তানের লালাকে কি দেখেছ, আমায় বলতে হবে। বিধাতা আমাকে কোনো মতে বলেনি। তারপরে আর শুনতে ছিল না। বিধাতা আমায় বলল, এই কথা কিন্তু কারো কাছে প্রকাশ করবে না। আমি তোকে বলে যাচ্ছি, লখায়ের আয়ু মাত্র 11 মাস, 11 বছর 5 মাস 24 দিন। তার মাঝে তার ভাবে শুভ পরিণয়, আমার যেন সৌভাগ্য যেন কেমন করছে। আমি বলেছিলাম বিধাতা বলো কি বলেছি, আমার বিধাতা বলল ওই বাসরি ঘরে আর ভগবান ঘরে না খায় না খায় আমার মা নিচে গো, মা কেন মাটিতে পড়ে গেল? বলো তার ভাই শুধু
চিরদিনের মতো বিদায় চলে তোমার কুকুর তোমায় ডাকে আমার মায়ের কেউ বুঝবে না এই সন্তানের ব্যথা আর কেউ বুঝবে না
আজ বড় ভুল হয়েছে। আমার ভুলের জন্য তাই মনে করেছে তাই যত সুন্দর করে রাত্রিমার চলো কোনো কষ্ট আপনাদের হৃদয় বাঁচান বলে আজকে আমি গোপাল রাত থেকে বঞ্চিত হয়েছি। শোনো বাবু, আমার মায়ের চম্পলার সবার উপকার করেছে, তোমাদের হৃদয় বাঁচান, তোমাদের নিষ্ঠুর হৃদয়, তোমাদের পয়সা নিয়ে আমার মায়ের সৎকাজ আমি করবো না। হ্যাঁ বাবু, হ্যাঁ, এই চম্পলা নগরে আমি ভিক্ষে করে আমার মায়ের সৎকার করবো। হ্যাঁ বাবু, আমার মাকে তোমরা কেউ স্পর্শ করবে না, তোমাদের পাপের হৃদয়, তোমাদের ঠাকুর কোনোদিন ক্ষমা করবে না। সত্যি এ গোপালের তাহার ইচ্ছা তাহা পূর্ণ করো, কিন্তু গোপালকে যেন কোনো কষ্ট না হয় এই আমার আদেশ। চম্পলার মামাসি, আমার মা তোমাদের অনেক উপকার করেছে, আজকে আমার মামায় ছেড়ে চলে গেছে, তোমরা আজকে আমার মায়ের জন্য সৎকারের জন্য কিছু টাকা দিতে পারবে না? দাও না গো, এই দুনিয়ায় যে আমার আর কেউ নাই, তোমরাই আমার সব, আমার দাও, আমায় ভিক্ষা ভিক্ষা তোমার মাকে আমরা তুলসী তলায় নিয়ে রাখি, তোমার মাকে আমরা তুলসী তলায় নিয়ে রাখি। বাসিয়া চলো, চলো।